তো তোমাদের অষ্টম শ্রেণীর যে আইসিটিটা আছে এই আইসিটি প্রথম চ্যাপ্টারটাই আজকে পড়াচ্ছি, ঠিক আছে? এটা আমি করব, তোমাদের সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দেব। প্রথম যে পার্টটা আছে, দেখো আমাদের অধ্যায়কে ফার্স্ট পার্ট হচ্ছে এটা, পার্ট 1, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব দেখো, একটু করে সুন্দর করে বুঝিয়ে দেবে এটা। দেখো, নীলিমাদের বাড়িতে আজ ঈদের দিনের মতো আনন্দ, কারণ অনেক দিন পর ঢাকা থেকে নীলিমার বড় ভাই বাড়িতে আসবে। নীলিমা ও হুমায়ুন তাদের বাবা মার 2 সন্তান। ওদের বাড়ি বাংলাদেশের উত্তরের জেলাগুলোর অন্যতম কুড়িগ্রাম জেলার তুরঙ্গামারী উপজেলায়। তারপর সদর থেকে একটু এগুলেই ওদের বাড়ি। ওদের বাবা জয়নাল মিয়া মধ্যপ্রাচ্যের একটি দেশে চাকরি করেন। নীলিমা এবছর অষ্টম শ্রেণীতে উঠেছে। ইতিপূর্বে সে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাতে বৃত্তি পেয়েছিল, তাই ভালো শিক্ষার্থী হিসেবে গ্রামের সবাই নীলিমাকে পছন্দ করে। নীলিমার ভাই হুমায়ুনও ভালো শিক্ষার্থী। সে যে বছর হুমায়ুন ঢাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, সেই বছর ওদের উপজেলা থেকে সেই একমাত্র শিক্ষার্থী ছিল যে বুয়েটে পড়ার সুযোগ পায়। হুমায়ুন এখন ঢাকার একটি বেসরকারি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে। বাড়িতে নীলিমা ও নীলিমার মায়ের সঙ্গে ওদের দাদা দাদি থাকেন। আচ্ছা, হুমায়ুন আসবে জেনে হুমায়ুনের বাবা গতকালই মধ্যপ্রাচ্য থেকে নীলিমার মায়ের মোবাইল ফোনে টাকা পাঠিয়েছেন। কাল দুপুরে মা বাজারে গিয়ে টাকা নিয়ে এসেছেন, আর সঙ্গে অনেক বাজার। আজ সকাল থেকে মা আর দাদি মিলে রান্না করছে। নীলিমার দাদা পত্রিকায় পড়েছেন যে বিসিএস পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এক্ষেত্রে হুমায়ুন যদি বাড়ি আসে তাহলে সে কিভাবে উক্ত পরীক্ষার জন্য দরখাস্ত করবে, বিষয়টি নিয়ে তিনি চিন্তিত হলেন। আচ্ছা, সকাল থেকে দাদা নীলিমাকে শুনিয়েছে কেমন করে তিনি নিজের চাকরির জন্য দরখাস্ত করেছিলেন। হেঁটে হেঁটে নদীর ঘাটে যাওয়া, সেখান থেকে নৌকা করে আর পায়ে হেঁটে কুড়িগ্রাম শহরে যাওয়া, সেখানে দরখাস্ত টাইপ করা, তারপর সেটি পাঠানো, কত কাজ। অবশ্য দাদার উৎকণ্ঠা দেখে নীলিমা তেমন ভয় পাচ্ছে না। গতরাতে সে ভাইয়ার কাছ থেকে জেনেছে তাদের বাড়িতে বসেই ভাইয়া ওই আবেদন করতে পারবে। আচ্ছা, নীলিমা অবশ্য তার দাদাকে এই কথাও মনে করিয়ে দিয়েছে যে তার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল আনার জন্য দাদাকে কুড়িগ্রাম শহরে যেতে হয়নি, মার মোবাইল ফোনেই পরীক্ষার ফলাফল জেনেছিল। তো বাড়িতে ঢুকে হুমায়ুন প্রথমেই তার দাদাকে আশ্বস্ত করলো যে তার ল্যাপটপ আর মডেমের সাহায্যে ইন্টারনেটে প্রবেশের মাধ্যমে সে বাড়িতে বসে আবেদনটি করতে পারবে। শুধু তাই নয়, তার ঢাকা ফিরে যাওয়ার ট্রেনের টিকিট কিনতেও কাউকে আর স্টেশনে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। ভালো কথা। রাতে খাওয়া দাওয়ার পর হুমায়ুন তার ল্যাপটপের সঙ্গে মডেমটি লাগিয়ে নিল। ভালো কথা। তারপর আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করলো। এবার সবাইকে নিয়ে চলে গেল এক নতুন দুনিয়ায়, যেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কেমন করে পৃথিবীকে নানাভাবে বদলে দিচ্ছে। এই যে এটাকে একটা ল্যাপটপ, ঠিক আছে, বাংলাদেশ সরকারের কিছুটা ফর্ম ফিল আপ করছে, সামনে একটা ক্যামেরাও আছে ল্যাপটপের সামনে। যাই হোক, তো এবার পার্ট 2। আমরা পার্ট 1 কিছু সামান্য বিষয় জানলাম না। পার্ট 2 হচ্ছে কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে, আচ্ছা, মানে কাজের যে ক্ষেত্রগুলো তৈরি বলো আর কাজ পাওয়া বলো, সবগুলো কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির একটা ভূমিকা আছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক বিকাশের ফলে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের পরিবর্তন সূচিত হয়েছে। শুরুর দিকে ধারণা করা হতো স্বয়ংক্রিয়করণ এবং প্রযুক্তি প্রয়োগের ফলে বিশ্বব্যাপী কাজের পরিমাণ কমে যাবে এবং বেকারের সংখ্যা বাড়বে, কিন্তু পরবর্তী সময় দেখা গেছে তথ্য প্রযুক্তি বিকাশের ফলে কিছু কিছু সনাতনী কাজ বিলুপ্ত হয়েছে বা বেশ কিছু কাজের ধারা পরিবর্তন হয়েছে কিন্তু ঠিক আছে, কিন্তু তবে অসংখ্য নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। গবেষণায় দেখা গেছে ইন্টারনেট সংযোগ বৃদ্ধির সাথে সাথে কর্মসংস্থানের সুযোগও দ্রুত হারে বেড়ে গেছে। বুঝতে পারছো? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রয়োগের ফলে
উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে। উৎপাদনশীলতা বলতে কি বোঝানো হচ্ছে, মানে উৎপাদনের সম্ভাবনার যেটা, বুঝতে পেরেছ, যা বাঙালি শিক্ষাবিদ ও বর্তমানে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির, যাকে সংক্ষেপে বলা হয় MIT, অধ্যাপক ডক্টর ইকবাল কাদির এর মতে সংযুক্তই উৎপাদনশীলতা, মানে কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি। মানে এটা বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, কানেকশন দিলে উৎপাদন বাড়বে, মানে কি কানেকশন, কিসের উৎপাদন বাড়বে সেই বিষয়টা আমরা বুঝতে পারবো একটু পরেই। অর্থাৎ প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে, প্রযুক্তি মানে প্রযুক্তি বলতে কি বুঝছো, মানে এই যে টেকনোলজি বলো, হ্যাঁ, মোবাইল, ইন্টারনেট ইত্যাদি, হ্যাঁ, এইসব টেকনোলজিতে মানে প্রযুক্তিতে যদি জনগণের মানে মানুষের সংযুক্তি বাড়ে, মানে কানেকশন বাড়ে, মানুষের কি বাড়ে, কানেকশন বাড়লে, তাহলে তাদের উৎপাদনশীলতা বাড়ে, তখন তারা বেশি উৎপাদন করতে পারে। মানে মানুষ যখন ইন্টারনেটের সাথে, মানুষ যখন টেকনোলজির সাথে যখন পরিচিত হবে, তখন তাদের উৎপাদনের ক্ষমতাটা বাড়বে, উৎপাদনশীলতা বাড়বে, বুঝতে পারছো? মানে যেমন কৃষক যদি নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে পারে, তাহলে সে কি করবে, তার ফসলটা বেশি 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 ফলাতে পারবে না, হ্যাঁ। আবার একটা মানুষ যখন প্রযুক্তি সম্পর্কে ভালো জানবে, তখন সে তার তার কলকারখানায় উৎপাদন বাড়াতে পারবে, নিজের দক্ষতা বাড়াতে পারবে, অনেক কিছু আছে না। ফলে ফলে তৈরি হয় নতুন নতুন কর্মসংস্থান, বুঝতে পারছো? তো তথ্য প্রযুক্তি ব্যবহার ফলে একজন কর্মী অনেক কি হয়ে ওঠে, অনেক বেশি দক্ষ হয়ে ওঠে, কি হয়ে ওঠে, ফলে অনেক প্রতিষ্ঠানই স্বল্প কর্মী দিয়ে বেশি কাজ করে নিতে পারে। মানে বেশি, একজন যদি, একটা মানুষ যদি বেশি দক্ষ হয়, তখন তাকে ওই প্রতিষ্ঠানে বেশি লোক লাগে নাকি স্বল্প কর্মী লাগে? তো উদাহরণ হিসেবে নিচে বিষয়গুলো দেখতে পারো। 1 নম্বর, বিভিন্ন কারখানার বিপজ্জনক কাজগুলো মানুষের পরিবর্তে যদি রোবট কিংবা স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে সম্পন্ন করা যেতে পারে, যেগুলো খুব বিপজ্জনক কাজগুলো, যেগুলোতে মানুষের গায়ে লাগলে বা কিছু হলে মানুষটা মারা যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে, ওইসব কাজগুলো রোবট দিয়ে বা স্বয়ংক্রিয় অটোমেটিক যে ডিভাইসগুলো আছে ওই যন্ত্র দিয়ে করা যেতে পারে, তাই না? তারপর হচ্ছে যে কি, কর্মস্থলে কর্মীদের উপস্থিতি সময় কম, মানে কর্মস্থলে মানে অফিস আদালতে যেসব কর্মীরা, মানে যারা অফিসে কাজ করে, যারা স্টাফরা, তাদের যে উপস্থিতি সেটা সময়কাল, কে কখন উপস্থিত হচ্ছে, কটার দিকে যাচ্ছে আসতেছে, তারপর তাদের বেতন ভাতা মানে বোনাস ইত্যাদি হিসাব করার জন্য বেশ কিছু কর্মী লাগে না? কিন্তু স্বয়ংক্রিয় উপস্থিতি যন্ত্র, যেমন বর্তমানে কি করা হয়, কেউ অফিসে যাচ্ছে, একটা কার্ড থাকে, হ্যাঁ, কার্ডটা ধরলেই তার প্রেজেন্টে উঠে যাচ্ছে, একটা মানুষকে বসে, হ্যাঁ, বা ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে, তাহলে একটা মানুষকে কি তাহলে ওখানে কি এতগুলো, একটা অফিসে যদি 3-4 হাজার মানুষ হয়, হ্যাঁ, সেগুলো প্রত্যেকে কে কখন সেগুলো হাতে লিখে যদি রাখা, তাহলে একটা মানুষ পারতো না, ওখানে আরও কিছু লোক লাগতো ওই মানুষগুলো কি যাওয়া আসা হিসাব করতে। কিন্তু এইসব যন্ত্র আবিষ্কার হলে, মনে করে ফিঙ্গারপ্রিন্ট বলো, যাওয়ার সময় ফিঙ্গারপ্রিন্ট, আসার সময় ফিঙ্গারপ্রিন্ট দিতে, কম্পিউটার সব তথ্য উঠে গেলো, কে কয়টার দিকে বেড়েছে, কয়টার দিকে ঢুকছে, কোনো মানুষের কাজ হবে না, অটোমেটিক সব কম্পিউটারের তথ্যগুলো কি হচ্ছে, সেভ হচ্ছে। তাহলে অনেকগুলো মানুষের কাজ কমে গেলো এবং একটা যন্ত্র কিন্তু অনেক দ্রুত বা সে ইজিলি অনেকগুলো কাজ করতে পারতো। তাহলে কি হলো, এই যে স্বয়ংক্রিয়ভাবে, মানে স্বয়ংক্রিয়, এটা বাংলা শব্দ, এটাকে ইংলিশে বলা হয় অটোমেটিক, বুঝতে পারছো? কিন্তু স্বয়ংক্রিয় উপস্থিতি যন্ত্র, তারপর হচ্ছে বেতন ভাতাদি হিসাবের সফটওয়্যার ইত্যাদি ব্যবহারের মাধ্যমে এই সকল কাজ কি করা হয়, সম্পূর্ণ করা হয়। তারপরে বিভিন্ন গুদামে মালামাল সুসজ্জিত করার কাজ স্বয়ংক্রিয়ভাবে করা যায়। গুদামে অনেক বড় বড় মালামাল রাখার জন্য একটা বড় বড় কিছু রোবটের মধ্যে কিছু গাড়ি আছে, যেগুলো খুব সহজে কাজগুলো কি সমাধান করে দিতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে টেলিফোন এক্সচেঞ্জে কম্পিউটার নিয়ন্ত্রিত ডিজিটাল ব্যবস্থার কারণে পৃথক জনবলের প্রয়োজন হয়। টেলিফোন এক্সচেঞ্জে কম্পিউটার নিয়ন্ত্রিত ডিজিটাল ব্যবস্থার কারণে পৃথক জনবলের প্রয়োজন, এটা এক্ষেত্রে কি বোঝানো হয়েছে, টেলিফোনে অনেক কিছু আমরা এক্সচেঞ্জ করি, তাই না, কথাবার্তা তথ্য আদান প্রদান করি, তো এইসব ক্ষেত্রে অনেক সময় ডিজিটাল ব্যবস্থাটা আসার কারণে বেশি মানুষ লাগছে না, অল্প মানুষের হয়ে যাচ্ছে, তাই না। আবার স্বয়ংক্রিয় ইন্টারঅ্যাক্টিভ ভয়েস প্রযুক্তি ব্যবহার করে দিন রাত যে কোনো সময় গ্রাহকের নির্দিষ্ট প্রশ্নের জবাব দেওয়া যায়। আচ্ছা, অটোমেটিক
ইন্টারেক্টিভ ভয়েস মানে মনে করো যে তুমি কোনো একটা তোমার এখন একটা হেল্প লাগলো, তুমি একটা নাম্বার ডায়াল করলা, হ্যাঁ, রবি কোম্পানি বা যে কোনো গ্রামীণ বা বাগানে একটা কোম্পানি নাম্বার ডায়াল করে তুমি কোনো একটা হেল্প দরকার তোমার, হ্যাঁ, মনে করো তুমি ভুলে গেছো কীভাবে টাকা ব্যালেন্স চেক করতে হয়, তো তুমি ওদের ওদের যে হেল্প নাম্বার আছে হেল্প নাম্বার কল দিয়ে ওখানে ওখানে কিছু রোবটের অটোমেটিক ভয়েস ইয়ে আছে, সেভ করা আছে, হ্যাঁ, ওই ভয়েসগুলো তোমাকে বলবে হ্যালো আপনাকে স্বাগতম, আপনার কোন লাগবে, এটা লাগবে 1 চাপ 15 লাগবে 2 চাপ পর্যন্ত, তোমার যেটা লাগবে তুমি সেটা চাপবে, অটোমেটিক ওখানে কী হবে উত্তরগুলো দিয়ে দেবে। ওগুলো কিন্তু কোনো মানুষ বলছে না, ওগুলো কিন্তু একবার রেকর্ড করা হয়েছে কথাগুলো। আমার যে এরকম বলে না 1 চাপন 2 চাপন, ওগুলো কিন্তু কোনো মানুষ বলছে না, ওগুলো একবারই রেকর্ড করা হয়েছে। এবং যেই কল একসাথে 1000 মানুষ কল দিলে সমস্যা নাই, যার যা প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে ওই সফটওয়্যারটা কী করতে পারবে, কাজ করতে পারবে, তাই না? কথা কি বুঝতে পারছো? সো তাহলে এই হচ্ছে যে এটা হচ্ছে তোমার স্বয়ংক্রিয় ভয়েস প্রযুক্তি ব্যবহার করে দিন রাত যে কোনো সময় গ্রাহকের মানে কাস্টমারের কি নির্দিষ্ট প্রশ্নের জবাব দেওয়া যেতে পারে না? তো ব্যাংকের এটিএম কার্ডের মাধ্যমে যে কোনো সময় নগদ তোলা যায়। এই জন্য কি ব্যাংকে বিশাল বড় লাইন দেওয়া লাগতেছে না, একটা মানুষকে টাকা হিসাব করে দিতে হচ্ছে না, এটিএম কার্ডে টাকা দেওয়া আছে, মেশিনে এটিএম কার্ডে যা কী করবে, কার্ডটা ঢুকাবে, টাকাটা নাম্বার নিজে কোড দিবে, টাকাটা বের করবে, এবং কী হবে তার অ্যাকাউন্ট থেকেও ব্যাংকে যে অ্যাকাউন্ট খোলা আছে সেই অ্যাকাউন্ট থেকে টাকাটা কমবে, এবং সে টাকাও পেয়ে গেলো, সেটাও মাইনাস হয়ে গেলো, টাকাটা মাইনাস হয়ে গেলো, সব কিছু হিসাবে গেলো, কখন কোন সময় তুললো, কোনো মানুষ লাগলো না। তো এটিএম কার্ড এক জায়গায় বানিয়ে ফেলে মানুষ, একটা এলাকার মানুষ কী করতে পারে, যে যার মতো যে কোনো সময় টাকা তুলতে পারে। এই ক্ষেত্রে কোনো এক্সট্রা ব্যাংক ওই ব্যাংকের জন্য ওই ব্যাংকটার জন্য কোনো এক্সট্রা লোক লাগতেছে না যে যাকে বেতন দিয়ে কাজে রাখতে হবে, এটিএম বুথতেই তার অনেকগুলো কাজ কমায় দিচ্ছে, তাই না? এইভাবে করে। তো এইগুলোই হচ্ছে এই বিষয়গুলো কোথায় আমরা লিখতে পারি, এই যে কীভাবে করে এই যে প্রযুক্তির ফলে কীভাবে উৎপাদনশীলতা বাড়ছে, এই ব্যাপারগুলো আমরা এখানে বলতে পারি, তাই না? আচ্ছা, অন্যদিকে আইসিটির কারণে অনেক কাজেরও ধরন প্রতিনিয়ত বদলে যাচ্ছে। এর মধ্যে রয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে কর্মক্ষেত্রে টিকে থাকার জন্য নিজেকে মানুষ কী করছে, ক্রমাগত দক্ষ করে তুলতে হয়। ফলে দক্ষতা উন্নয়নের কর্মসূচিতে প্রতিনিয়ত পরিবর্তন সাধিত হচ্ছে। দক্ষতা উন্নয়ন কর্মসূচি যেমন বর্তমানে এখন প্রযুক্তি ডেভেলপ হচ্ছে, একটা কোম্পানিতে একজন মেশিন অপারেটর আগে, তার মানে সে মেশিনে কাজগুলো শিখতেছে। একটা কোম্পানিতে তোমার এসি লাগতেছে, এই এসির কাজ এখন মিস্ত্রির সংখ্যা বাড়লো, মানে বাড়তেছে, তাই না? আবার মনে করো একটা কোম্পানিতে কিছু কম্পিউটার চালানোর জন্য কিছু লোক লাগলো, তাদের কম্পিউটার শেখার জন্য এই যে মানুষ নিজে প্রতিনিয়ত মানুষ কী করছে, তার দক্ষতা বা স্কিলটা কী করছে, ডেভেলপ করছে, উন্নয়ন করতেছে। এটাই বলছে দক্ষতা মানে স্কিল ডেভেলপের যে বিভিন্ন রকম প্রোগ্রামগুলো প্রতিনিয়ত কী হচ্ছে, চেঞ্জ হচ্ছে, তাই না? এটা আবার কম্পিউটার সাহায্যে অনেক ধরনের কাজ ঘরে বসে করা সম্ভব হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে পূর্বে বিশেষ দক্ষতা জানা না থাকলে যে কাজ সম্পন্ন করা যেত না, এরূপ অনেক কাজ কম্পিউটারের সহায়তায় সহজে সমাধান করা, যেমন ফটোগ্রাফি বা ভিডিও এডিটিং। মানে মনে করো অনেকে ফটোগ্রাফি বা ভিডিও এডিটিংটা করতে পারতো না, কিন্তু যার কম্পিউটার আছে সে সহজেই কাজটা, সে আগে তার কোনো কাজটা করার দক্ষতা কিন্তু সে নিজে কাজটা শিখে নিয়ে কাজটা করতে পারে, তাই না? এটা বলছে, ব্যাপারটা বুঝতে পারছো? এটা হচ্ছে বিশেষ দক্ষতা না থাকলেও করতে পারতেছে। আবার দেখো অনেকে ঘরে বসে কাজ করছে, ফলে অনেক প্রতিষ্ঠানই এখন ভার্চুয়াল প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। যেমন এই করোনার মাঝখানে কিন্তু অনেক কোম্পানিগুলো ঘরে বসে কম্পিউটারে তাদের কাজগুলো অফিসের কাজগুলো ঘরে বসে করে দিচ্ছে, ল্যাপটপে কম্পিউটার বসে কাজগুলো করে দিচ্ছে। তো এই সকল প্রতিষ্ঠানে যে সহায়ক কর্মীর সংখ্যা যেমন কমেছে তেমনি কাজের ধরনও পাল্টে গেছে। এইসব প্রতিষ্ঠানে তেমন বেশি লোক লাগছে না, আবার কাজের সিস্টেমটা কি একটু পাল্টে গেছে না? এইভাবে অটোমেটিক মনিটরিং মানে স্বয়ংক্রিয়ভাবে মনিটরিং করা সম্ভব হওয়াতে কর্মীদের কাজে ফাঁকি দেওয়ার প্রবণতা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। স্বয়ংক্রিয়ভাবে মনিটরিং মানে হচ্ছে তুমি মনে করো সিসি ক্যামেরা লাগিয়ে রাখছো, তাহলে কি হলো, অটোমেটিক দেখতেছে কে আর কি হচ্ছে, পরে কিছু দেখতে পাচ্ছে, এর ফলে কর্মীদের কাজে ফাঁকি দেওয়ার সুযোগটা কি হলো, হ্যাঁ, রাইট, ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে এই বিষয়গুলা। আচ্ছা, তারপরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সবচেয়ে বড় প্রণোদনা মানে ইন্সপাইরেশন হলো এর মাধ্যমে, এটা হচ্ছে ইংলিশ হচ্ছে ইন্সপাইরেশন, হ্যাঁ, প্রণোদনা হলো এর মাধ্যমে নিত্য নতুন কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে, ফলে অনেক বেশি কাজের সুযোগ তৈরি হচ্ছে। আচ্ছা, সো বাংলাদেশে মোবাইল ফোনের বিস্তার ও নতুন কর্মসৃজন, হ্যাঁ, তো জাতীয় রাজস্ব আয় বৃদ্ধি ছাড়াও কেবল মোবাইল ফোনের বিকাশের ফলে বাংলাদেশেই অনেক সেক্টরে বিপুল পরিমাণ নতুন কর্মের সৃষ্টি হয়েছে, বুঝতে পারছো? হ্যাঁ, এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো, তো এটা হচ্ছে কি মোবাইল ফোনের বিস্তার, আমাদের এই বিষয়টা কি নিয়ে, মোবাইল ফোনের বিস্তার নতুন কর্মসৃজন নিয়ে।
মানে মোবাইল ফোন বিস্তারের ফলে কী হয়েছে দেখো, তো মোবাইল কোম্পানিতে কাজের সুযোগ হচ্ছে, কী হয়েছে মোবাইল ফোনের বিস্তার ফলে মানে বাড়ার ফলে। আর নতুন নতুন কী হচ্ছে, নতুন কর্ম তৈরি হচ্ছে না, যেমন মোবাইল ফোন কোম্পানিতে কাজ হচ্ছে, অনেকে এখন বাংলাদেশে যে বিভিন্ন রকম মোবাইল ফোন আসছে, এখন অনেক লোক চাকরি পাচ্ছে না, এটা। 2 নম্বরটা হচ্ছে মোবাইল ফোনসের বিক্রয় হচ্ছে ও বিপণন, রক্ষণাবেক্ষণ, এইসব কাজে মানুষ লাগতেছে, তাই না? বিভিন্ন মোবাইল সেবা প্রদান হচ্ছে, নতুন খাতের সৃষ্টি হয়েছে। এগুলো হচ্ছে যে মোবাইল ফোনের বিস্তারের ফলে কিছু কাজ হয়েছে। তাহলে 1 নম্বরটা হচ্ছে দেশের সকল মোবাইল, ক নম্বরটা হচ্ছে মোবাইল কোম্পানিতে কাজের সুযোগ। দেশের সকল মোবাইল অপারেটর কোম্পানিতে বিপুল সংখ্যক কর্মীর কর্মসংস্থান হয়েছে। একটি মোবাইল কোম্পানি বর্তমানে দেশের সবচেয়ে বড় প্রযুক্তি বিষয়ক কোম্পানি। ঠিক আছে। খ, মোবাইল ফোন সেট বিক্রয়, বিপণন ও রক্ষণাবেক্ষণ। দেশে প্রায় 12 কোটি মোবাইল গ্রাহককে মোবাইল ফোন সেট সরবরাহ করা হচ্ছে। সেগুলো বিপণন মানে মার্কেটিং, বিক্রয় করা এবং পরবর্তীকালে বিক্রয়োত্তর মানে আফটার সেল যে সার্ভিসটা, বিক্রয়োত্তর সেবা জন্য বিপুল পরিমাণ কর্মীর চাহিদা সৃষ্টি হয়েছে। হ্যাঁ। গ নাম্বার, বিভিন্ন মোবাইল সেবার প্রধান। মোবাইল ফোনে বিল পরিশোধের জন্য দেশে প্রতিনিয়ত বিল পরিশোধ কেন্দ্র বৃদ্ধি পাচ্ছে, যেমন মোবাইলের রিসার্চের যে ইয়েটা না, এই সকল কেন্দ্রে যে কোনো মোবাইল গ্রাহক তার মোবাইলের বিল পরিশোধ সহ অন্যান্য মোবাইল সেবা গ্রহণ করতে পারে। রিসার্চ করা বলো, মোবাইলের মাধ্যমে ইলেকট্রিক বিল পরিশোধ বলে, এই জিনিসগুলো, তাই না? আর ঘ নম্বর, নতুন খাতের সৃষ্টি। মোবাইলের প্রযুক্তি বিস্তারের ফলে মোবাইল ব্যাংকিংয়ের মতো অসংখ্য নতুন খাতের সৃষ্টি হয়েছে, যার মাধ্যমে অনেক নতুন কর্মপ্রত্যাশী কর্মসংস্থানের সুযোগ হয়েছে। তো শুধু কর্মসৃজন নয়, কর্মপ্রত্যাশীদের কাজের সুযোগ প্রাপ্তিতেও ইন্টারনেট ও তথ্য প্রযুক্তির বড় ভূমিকা রয়েছে। পূর্বে যে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট দপ্তরের নোটিশ বোর্ড, বড় বড় সরকারি প্রতিষ্ঠানের দেওয়ালে সেটে দেওয়া হতো, মানে দেওয়ালে সেটে দেওয়া হতো। হ্যাঁ, দেওয়ালে আগে পোস্টার টানিয়ে দেওয়া হতো। এছাড়া বড় বড় কোম্পানি বা সরকারি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পত্রপত্রিকা বিজ্ঞাপন আকারে প্রকাশিত হতো আগে। তা আইসিটি বিকাশের ফলে বর্তমানে ইন্টারনেটে জব সাইট নামে নতুন এক ধরনের সেবা চালু। জব সাইট মানে বিভিন্ন রকম জবের খোঁজ নেওয়া যায়, সাইটে গিয়ে জানা যায়। এই সকল জব সাইটে নিয়োগকারী প্রতিষ্ঠান সরাসরি তাদের বিজ্ঞপ্তি কী করতে পারে, প্রচার করতে পারে। শুধু তাই নয়, নিয়োগকারী প্রতিষ্ঠানসমূহ তাদের ওয়েবসাইট কিংবা ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ সাইটও বিনামূল্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে। ফলে কর্মপ্রত্যাশীদের একটি বিরাট অংশ বিষয়টি সম্পর্কে তাৎক্ষণিকভাবে অবগত হতে পারে। এছাড়া এরূপ কোনো সাইটে কর্মপ্রত্যাশীগণ নিজেদের নিবন্ধিত করে রাখতে পারেন, মানে রেজিস্ট্রেশন করে রাখতে পারেন। সেক্ষেত্রে যে কোনো নতুন কাজের খবর প্রকাশিত হওয়া মাত্রই নিবন্ধিত ব্যক্তি ইমেইল বা SMS এর মাধ্যমে এই সম্পর্কে অবহিত হতে পারেন বা জানতে পারেন। তাহলে এই ঘরে বসে আয় সুযোগ, এইটুকু পড়ালে আজকে পড়াটা শেষ। তো ঘরে বসে আয় সুযোগ। তো ইন্টারনেটের বিকাশের ফলে বর্তমানে তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য ঘরে বসে অন্য দেশে কাজ করে। তৃতীয় বিশ্বের দেশগুলো মানে পৃথিবীতে যে দেশ আছে না, ওগুলোকে অনেকগুলো ভাগে ভাগ করেছে। প্রথম সারির দেশ, দ্বিতীয় তৃতীয় বিশ্বের দেশগুলো, মানে আমরা যেটা কম অনুন্নত দেশ যেগুলো, সে তৃতীয় বিশ্বের দেশ বলে, বুঝতে পারছো? অত ধনী না দেশগুলো। দেখো, তার তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য কি হচ্ছে, তারা ঘরে বসে কি অন্য দেশে কাজ করে দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে না। মানে মনে করো আমি বাংলাদেশে বসে আছি, আমি আমেরিকার একটা কোম্পানির কাজ কম্পিউটার বসে করে দিলাম, কি হলো, ওরা কম টাকা দিয়ে গণিল আমার থেকে, আমি টাকা পেলাম, ওরাও লাভ হলো ওদের, না সবার লাভ। কিন্তু এখানে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজেদের অনেক কাজ, যেমন ওয়েবসাইট উন্নয়ন করা, রক্ষণাবেক্ষণ করা, মাসিক বেতন ভাতার বিল প্রস্তুতকরণ, ওয়েবসাইটে তথ্য যুক্তকরণ, সফটওয়্যার উন্নয়ন ইত্যাদি অন্য দেশের কর্মীর মাধ্যমে সম্পন্ন করে থাকে। এটিকে বলা হয় আউটসোর্সিং। আচ্ছা, তো ইন্টারনেট সংযোগ থাকলে যে কেউ এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হতে পারে, পরীক্ষা আসে কিন্তু আউটসোর্সিং বিষয়টা কি, ভালো জেনে রাখবা। এই ক্ষেত্রে কাজের দক্ষতার পাশাপাশি ভাষা দক্ষতাও সমানভাবে প্রয়োজন হয়। এই সকল কাজ ইন্টারনেটে অনেক সাইটে পাওয়া যায়। এর মধ্যে জনপ্রিয় কয়েকটি হলো আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ইল্যান্স ইত্যাদি। বাংলাদেশের মুক্ত পেশাজীবীগণ এই সকল সাইট ব্যবহার করে কর্মসংস্থানে সক্ষম হচ্ছে। আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগও ক্রমাগত
বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা প্রথম অধ্যায় এতটুকু বললাম। এখান থেকে কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো তোমরা পড়বা পরীক্ষার জন্য। এই অংশটি থেকে সেই প্রশ্নগুলো মানে একটা প্রশ্ন হচ্ছে কর্মসৃজন ও কর্মপাত্রীতে তথ্যযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করো, এটা একটা প্রশ্ন হয়, এটা দিয়ে হয়। তাই বুঝতে পারছো? আরেকটা প্রশ্ন আছে যে এটা বুঝিয়ে বলো, যে সংযুক্তি উৎপাদনশীলতা বা কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি, এটা বুঝিয়ে বলো। এই জিনিসটা পরীক্ষায় প্রশ্ন হিসেবে তোমাদের আসে। ঠিক আছে? আর হচ্ছে মোবাইল ফোনে বিস্তারের ফলে কী কী কর্মসংস্থানের সুযোগ হচ্ছে, সুবিধাগুলো, এই জিনিসটা আসে। বুঝতে পারছো? আর ঘরে বসে আয়ের সুযোগ বা আউটসোর্সিং বলতে কী বুঝো, এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। আমি কিছু প্রশ্ন দিয়ে দিব তোমাদেরকে এখন, এগুলো বাড়ির কাছে থাকবে, লিখে আনবা। ঠিক আছে? আচ্ছা, আল্লাহ হাফেজ।